আচ্ছা, বাংলাদেশে কি আগামী কিছুদিনের মধ্যে খারাপ কিছু ঘটতে যাচ্ছে? গত সপ্তাহে বাংলাদেশে ৩টা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। সেটা হলো ভারত বাংলাদেশ সহ আরো ৫টি মিশন থেকে কূটনৈতিক এবং তাদের পরিবারকে ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে ৫০টিরও বেশি এম্বাসি বা রাষ্ট্রের অফিস এখানে রয়েছে। তারা কেউই এরকম কোনো সিদ্ধান্ত নেয়নি, ভারত সিদ্ধান্ত নিয়েছে। ২ নম্বর অস্বাভাবিক ঘটনাটি হলো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ৯ জন কর্মকর্তা কাউকে কিছু না বলে তারা ভারতে চলে গিয়েছে। এটা একটা অপ্রত্যাশিত ঘটনা। এবং ৩ নাম্বারটা হলো ভারতীয় যে নাগরিকরা বাংলাদেশে ভ্রমণ করবেন তাদের ভ্রমণের উপরে একটা নিষেধাজ্ঞা এবং অনিরাপত্তাজনিত কারণ তারা তৈরি করেছে। তারা বলেছে যে বাংলাদেশ নিরাপদ নয়। অথচ এই মুহূর্তে বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের একটা বড় পর্যবেক্ষক দল বাংলাদেশে রয়েছে নির্বাচন পর্যবেক্ষণ করবার জন্য। তারা কেউই কিন্তু কোনো প্রকার নিরাপত্তার অজুহাত দেয়নি এবং বাংলাদেশে নিরাপত্তা নেই এমন কোনো কথা বলেনি। এমনকি চিন্তা করুন, গত ২২শে জানুয়ারি মার্কিন কূটনীতিকের সাথে যে বিখ্যাত অডিওটা ফাঁস হলো, সেই অডিওতেও কিন্তু বলা হয়েছিল, সেই কূটনীতিক বলেছিলেন যে বিগত ৫ই আগস্টের পর বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের সমাজ ব্যবস্থা চরমভাবে একটা স্থিতিশীল অবস্থা বজায় রেখেছে। এখানে কোনো নিরাপত্তাজনিত ইস্যু ঘটেনি। বাংলাদেশের নির্বাচনের আর মাত্র ৩ সপ্তাহের মতো বাকি রয়েছে। এমন সময় ভারত হঠাৎ করে তাদের কূটনীতিকদেরকে পরিবার সহ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার জন্য চিন্তা করলেন। তারা নন ফ্যামিলি পোস্টিং বলে বাংলাদেশকে আখ্যা দিলেন। মানে বাংলাদেশে পরিবার নিয়ে থাকা যায় না। কারণটা কি? কেন তারা সরিয়ে নিলেন নিজেদের নাগরিকদেরকে নিরাপত্তার অজুহাত দেখিয়ে? তাহলে ভারত কি কিছু জানে এমন কিছু ঘটতে যাচ্ছে, নাকি তারা নিজেরাই পরিকল্পনা করে কিছু ঘটাতে যাচ্ছে? আমাদের একটু বুঝতে হবে, একটু ব্যাখ্যা করতে হবে, এবং এই ব্যাখ্যার পুরোটা জুড়ে আপনাদেরকে সাথে থাকার জন্য আমি আমন্ত্রণ জানাই। দি বাংলা পালসের আজকের এই আয়োজনে আপনাদের কথাও আমরা শুনতে চাই। প্লিজ কমেন্ট করে আমাদেরকে এটা জানান, আপনার মতামতগুলো জানান। ঘটনাটা সামনে আসলো কি করে? ঘটনাটা বেশি চাউর হলো যখন দেখা গেল যে শুক্রবার পর্যন্ত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা সবার সাথে স্বাভাবিকভাবেই কার্যক্রম করছিলেন। শনিবারের দিন সকালবেলা, অর্থাৎ ২৪শে জানুয়ারি সকালে নাস্তার টেবিলে তাদেরকে না পেয়ে তাদের কলিগরা খোঁজাখুঁজি করতে শুরু করে, কিন্তু তাদের কাউকেই পাওয়া যায় না। পরে খোঁজ খবর নিয়ে জানা যায় যে তারা ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে চলে গিয়েছে এবং কর্তৃপক্ষকে কোনো অবহিতও করেনি। এ ব্যাপারে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক বলেছেন তারা কাউকে কিছু না জানিয়ে চলে গিয়েছেন, যেটা খুবই অপ্রত্যাশিত। এবং তারা অজুহাত দেখিয়েছেন ভারত যে বাংলাদেশে একটা নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে। এই নিরাপত্তা বিশ্লেষক একজন রয়েছেন যিনি সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, তিনি বলেছেন বাংলাদেশে কোনো নিরাপত্তার সমস্যা নেই, ভারতীয় মিশনে কোনো হুমকিও হয়নি, এটি একটি নেতিবাচক বার্তা ছড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, নেতিবাচক বার্তা তো বুঝলাম, শুধু কি নেতিবাচক বার্তা, নাকি এর ভিতরে গভীর কোনো কৌশলও থাকতে পারে সেটা একটু বোঝা দরকার। ৪টা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এখানে লুকিয়ে থাকতে পারে ভারতের। তার নাম্বার 1 হলো বাংলাদেশের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা। কারণ নির্বাচনের ঠিক আগে এই ধরনের পদক্ষেপের উদ্দেশ্য হতে পারে যে বাংলাদেশকে চাপে রাখা, আন্তর্জাতিক মহল কিংবা আন্তর্জাতিক মিডিয়াকে দেখানো যে বাংলাদেশ কতটা অস্থির অবস্থায় রয়েছে। সাবেক রাষ্ট্রদূত শফিউদ্দিন বলেছেন ভারত চায় বিশ্বকে দেখাতে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ আসলে ভালো নাই। এটা একটা উদ্দেশ্য হতে পারে। উদ্দেশ্য নাম্বার 2 হতে পারে আওয়ামী লীগের জন্য ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতে পারে ভারত। যেমন ভারতের যে 7টি রাজ্য রয়েছে আমরা জানি, এবং চিকেন নেক, এইটার নিরাপত্তা দেওয়ার জন্য আওয়ামী লীগ ছাড়া ভারতের আসলে কোনো ভালো বন্ধু নেই। অতএব আওয়ামী লীগের চেয়ে কোনো বিকল্প যেমন তৈরি হতে পারে না, অতএব নির্বাচনের আগে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নানান রকম পরিবেশ তৈরি করার একটা চেষ্টা করছে ভারত। এটা কারণ হতে পারে। 3 নাম্বার উদ্দেশ্য হতে পারে পশ্চিমবঙ্গ এবং ভারতীয় নির্বাচনের রাজনীতির অংশ এটা হতে পারে। কারণ আমরা জানি যে ভারতের পশ্চিমবঙ্গে কিছুদিন পরেই পশ্চিমবঙ্গ এবং জাতীয় নির্বাচন আসছে। অতএব বাংলাদেশের হিন্দু নির্যাতন এই ইস্যুটাকে বিজেপির জন্য বড় ভোট ব্যাংক, বাংলাদেশকে অস্থির দেখানো তাদের রাজনৈতিক স্বার্থের অংশ হতে পারে। 4 নাম্বার উদ্দেশ্য হতে পারে ভবিষ্যতের জন্য ভিত্তি তৈরি করা। যেমন বিডিআর বিদ্রোহের কথা মনে আছে না? বাংলাদেশ সেনাবাহিনীকে, বাংলাদেশের চতুর্দিকে সেনাবাহিনী মোতায়েন করে বাংলাদেশ সেনাবাহিনীকে কিন্তু তখন ভারত চাপে রেখেছিল। অতএব এবারও কি একই কৌশল কিনা,
এই মিশন থেকে মানুষকে সরিয়ে নেয়া, পরিবারগুলোকে সরিয়ে নেয়া, ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়া, এই ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধের একটা প্রস্তুতি ভারত নিচ্ছে কিনা, এই বুঝি আক্রমণ করলো, এই বুঝি আক্রমণ করলো, এই ধরনের একটা ব্যাপার দেখে বাংলাদেশকে ভয় দেখানোর চেষ্টা করতে চাচ্ছে কিনা, যাতে ভবিষ্যতের জন্য বড় কোনো ভিত্তি তৈরি হয়। এগুলো হতে পারে, সম্ভাব্য কারণ, হবেই সেটা বলছি না, তবে আরো একটু বুঝে নিতে চাই। কারণ এইটার সাথে বিগত দিনগুলোতে যদি একটু হিসেব করি, 21 তারিখে রয়টার্স এবং আল জাজিরা দুটো একদম ব্লাস্টিং নিউজ ছাপাইলো যে জামাতে ইসলামের উত্থান নিয়ে। 22 তারিখে মার্কিন দূতাবাসের একটা কল রেকর্ড ফাঁস হলো। 23 তারিখ 24 তারিখ থেকে এই ধরনের ঘটনা ঘটছে এবং 24 তারিখ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে 9 জন কর্মকর্তা চলে গেল। তাহলে ঘটনাগুলো কি ঘটছে? এদিকে বাংলাদেশের নির্বাচনও ক্রমশ সামনের দিকে অগ্রসর হচ্ছে। ভারতে আবার শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ বিভিন্ন জনসভা করছে, মিছিল মিটিং তাদের বেড়ে গিয়েছে। এখন মার্কিন মিশনটা আসলে কি? মার্কিন মিশনটা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে ভারত এটা বুঝে গেছে 1/11 সময়, যখন আমেরিকা আসলে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখত, ভারত যে ন্যারেটিভ উৎপন্ন করত সেই ন্যারেটিভ আমেরিকা বিশ্বাস করত, কিন্তু পরিস্থিতি পাল্টে গিয়েছে। এখন ভারত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এই রাজনীতিটাকে নিজে কন্ট্রোল করতে চান চীনের প্রভাব থেকে মুক্ত করার জন্য। এইটা একটা ফ্যাক্টর, তার মানে সময় পাল্টে গিয়েছে। এইটা ভারতের জন্য উদ্বেগজনক, কারণ ভারতের ওই সার্টিফিকেশনটা আর থাকছে না। তারা চায় না বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণের বাইরে যাক। ভারতের জন্য এটা বড় উদ্বেগজনক। এই যে মুস্তাফিজকে নিয়ে আইপিএল এ না খেলানো, ক্রিকেট বোর্ডের প্রতি ভারতীয় সরকারের হস্তক্ষেপ, তারপরে আবার বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে একরকমের বাধ্য করার চেষ্টা করা, এই সমস্ত ইস্যুগুলোকে যদি আমি জোড়া লাগাই, তাহলে কিন্তু বুঝতে পারবো এখানে ক্রিকেটের চাইতে অন্য খেলা কিন্তু অনেক গভীরে রয়েছে, অন্য খেলা কিন্তু আরো বেশ চলছে। এগুলো ছোট ছোট চাপ প্রয়োগের মাধ্যমে বড় কিছুর ইঙ্গিত দেয়া হচ্ছে। এই তো গেল কথা। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, সীমানার প্রতিবেশীরা প্রভু হবার চেষ্টা করবে বন্ধু না হয়ে। তাহলে আমাদের জন্য করণীয় কি? এইটা একটু বুঝতে চাই। আমাদের জন্য করণীয় হতে পারে 4টি, খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হলো আতঙ্কিত না হয়ে সতর্ক থাকা। ভারত যদি সত্যি কোনো নিরাপত্তা হুমকি জানতো, তাহলে তারা আমাদের জানাতো, চুপচাপ পালিয়ে যেত না। আসলে এগুলো একটা অজুহাত তৈরি করার। অতএব এইটাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, সজাগ দৃষ্টি এবং সতর্ক থাকাই উল্লেখযোগ্য। দ্বিতীয়ত হলো নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখা। যত স্বচ্ছ এবং সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারবো, বলার মতো কোনো অজুহাত বা বিশৃঙ্খলা করবার মতো কোনো অজুহাত তারা আর পাবে না, কোনো ইস্যু পাবে না। অতএব নির্বাচনটা আমাদের জন্য ওই যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়াটা খুব জরুরি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখানে চলে আসাটা খুব জরুরি। এবং যে সংস্কার এবং যে চিন্তার কথা চিন্তা ভাবনা করে জুলাইয়ের এই অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের জন্য নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। 3 নাম্বার করণীয় হতে পারে আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়কে বাস্তব পরিস্থিতি সম্পর্কে সব সময়ের জন্য আপডেট রাখা। ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা সবাই তো বাংলাদেশে আছে, তারা বাংলাদেশের পরিস্থিতি অবলোকন করছে। তারাই সাক্ষী দেবে আসলে বাংলাদেশ কতটা স্থিতিশীল, কতটা স্বাভাবিক, কতটা নিরাপদ। আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে লিখতে হবে, আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে বলতে হবে, আমাদের এই বিষয়গুলোকে নিয়ে ভিজুয়াল বানাতে হবে এবং আমাদেরকে সব সময়ের জন্য পজিটিভ থাকতে হবে। 4 নাম্বার করণীয় হতে পারে আমাদের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা। রাজনৈতিক এই ডামাডোলকে কেন্দ্র করে বিএনপি, জামাত, বিভিন্ন দল, জাতীয় পার্টি, এরা যত বিভিন্নভাবে যত বিভক্ত হয়ে যাবে, তত ভারত আসলে এখানে ইস্যু পাবে ইন্টারভিন করার জন্য, অবলোকন করার জন্য, তাদের উপর চাপ প্রয়োগ করার জন্য বাংলাদেশের উপর নানানভাবে। অতএব জাতীয় ঐক্যের এই মুহূর্তে আমাদের কোনো বিকল্প নেই যদি এই ধরনের বহির্বিশ্বের বা বহিরাগত সমস্যাগুলোকে সমাধান করতে চাই। এবার আসুন, বাংলাদেশের মানুষের সামাজিক জীবনযাত্রা এবং নির্বাচনী প্রস্তুতির সাথে এই ব্যাপারগুলো একটু রিলেটেড আছে। আমরা যদি ধরেও নেই ভারত কিছু জানে যা আমরা জানি না, এইটা যদি আমাদেরকে প্যানিক করে, তাহলে তার সম্ভাব্য উত্তর হলো ভারত আসলে কিছু জানে না। এইটা কেবল দেখবেন যে কোনো কিছু না থাকলে যেমন মানুষজন এমনিতে ব্লাঙ্ক কিছু ছুড়ে দেয়, বড় বড় বুলি আওড়ায়, ঠিক তেমনটাই হওয়ার সম্ভাবনা আছে। এবার আসুন অন্য কথা, তারা কি তাহলে আগামীতে কোনো পরিকল্পনা করছে? সেই সম্ভাবনাটা উড়িয়ে দেয়া যায় না। তারা পরিকল্পনা করতেই পারে।
তবে তারা বাংলাদেশের ভেতর থেকে খুব কিছু জানে আর এই কারণে এই খেলা খেললো, বিষয়টা তা নয়। বরঞ্চ হতে পারে যে তারা কিছু পরিকল্পনা করছে, আমরা জানি না। ইতিহাস বলে প্রতিবেশী বড় দেশগুলো সবসময় তার পার্শ্ববর্তী দেশগুলোর উপরে একটা কর্তৃত্ব ফলানোর চেষ্টা করে। 2024 সালের বাংলাদেশ 1971 কিংবা 1990 এর বাংলাদেশ নয়, এটা একটা পরিবর্তিত বাংলাদেশ। এখানে তারুণ্যের আধিক্য এখন বড় হয়ে গিয়েছে। বাংলাদেশের একটা বড় অংশ আধিপত্যবাদ বিরোধী চিন্তা লালন করে। অতএব এই দেশের মানুষ প্রমাণ করছে যে তাদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে পারে। 5ই আগস্ট হলো তার প্রমাণ। ভারতের এই মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা সফল হবে কিনা তা নির্ভর করছে আমাদের উপর। কারণ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, স্বচ্ছ নির্বাচন করি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখি, কোনো প্রকার বাইরের শক্তি আমাদেরকে তখন নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ ইতিমধ্যে দেখেননি যে বাংলাদেশ ভারত আমাদের উপর আইপিএল দিয়ে, মুস্তাফিজকে দিয়ে চাপ প্রয়োগ করার চেষ্টা করেছিল। বাংলাদেশ বলে দিয়েছিল আইপিএল এর সম্প্রচার হবে না, আইপিএল এ বাংলাদেশের আর কোনো খেলোয়াড় খেলবে না, আমরা বিশ্বকাপে যাব না, পারলে বিশ্বকাপও সম্প্রচার করব না, আর খেলাইতেই হলে অন্য ভ্যালুতে দিতে হবে। বাংলাদেশের এই বোল্ড স্টেটমেন্ট এত বড় রাষ্ট্র সহ আইসিসি কে কি পরিমাণ কাঁপাই দিছে, এই খবর তো আমরা প্রত্যেককেই জানি। অতএব সাহস করে ঘুরে দাঁড়ানোটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। মনে রাখবেন, যে দেশ একটি গণ অভ্যুত্থান সফল করতে পারে সে দেশ বাইরের চাপও মোকাবেলা করতে পারবে। এই জন্য দরকার কেবলমাত্র, শুধুমাত্র এবং একমাত্র জাতীয় ঐক্য। এইটার কোনো বিকল্প নেই। নির্বাচনে কে জিতবেন, কে হারবেন, কে থাকবেন, কে থাকবেন না সেটা পরের কথা, কিন্তু বাংলাদেশের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে একত্রিতভাবে থাকতে হবে। তাহলেই দেখবেন বাইরের শত্রু আর কাজ করার কথা চান্স পাচ্ছে না। ভেবে দেখুন তো, একটা পরিবারে বাংলা সিনেমায় দেখতাম না যে এক পরিবার বড় ভাই সহ সবাই মিলে খুব সুসম্পর্ক চলছে, পার্শ্ববর্তী একজন প্রতিবেশী এসে বলতো ও তো ভালো আয় ইনকাম করছে, ও তো সব নিয়ে যাচ্ছে, তাহলে তুই কেন এগুলো খেটে খেটে মরছিস। আস্তে আস্তে কিন্তু এই যে ক্লেশে ব্যাপারটা তৈরি হয়ে যায়, তখনই কিন্তু ভাঙন ধরে। কিন্তু যাকে প্রতিবেশী এসে প্ররোচনা দেয়, সে যদি বলতো এটা আমাদের ব্যাপার, তুমি এখানে নাক গলাও কেন, তাহলে কিন্তু আর সেই প্রতিবেশী কথা বলার সাহস করতে পারে না। তো ব্যাপারটি সেটি, সজাগ থাকুন, সুন্দর থাকুন। আমাদের দেশ মাতৃকার ভালোর জন্য আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামতগুলো আমাদেরকে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।